ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকি ক্লাস পরে নেওয়া যাবে। এখন রুম থেকে যা, নাহলে কিন্তু আরোই সর্বনাশ হয়ে যাবে। আর তোর বাপ এসে যদি দেখে তুই আমার রুমে, তখন যে আরো কি কাণ্ড বাঁধিয়ে বসবে তার ঠিক নেই। নূর সাথে সাথে মাথা তুলে বলল, আমার বাবা কি হয় আপনার? সাদাফ মুচকি হেসে বলল, শ্বশুর হয়। বাবা হলে মির্জাফরের মতো করতো না। যা, এখন রুম থেকে বাইরে যা। আর শোন, কফিতে ঠান্ডা হয়ে গেছে, কফিটা আরেকটু কষ্ট করে গরম করে টেবিলে রেখে চলে যাবে, আর আমার কাছে আসবে না। যা। নূর বলল, ঠিক আছে, আমি এক্ষুনি গরম করে দিচ্ছি। বলেই বাহিরে চলে যাবে অমনি সাদাফের দিকে তাকিয়ে কফির মগটা হাতে নিয়ে বলল। শুনুন। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি নূর? নূর বলল, বিয়ে হলে এক ঘরে থাকলে বাচ্চা হয়, আমার অনেকগুলো বাচ্চা হবে, আমার এটা শখ। সাদাফের কাশি উঠে গেল নূরের কথাটা শুনে। সাথে সাথে কাশতে কাশতে জিজ্ঞাসা করলো, এখন ঘরে থাকলে বাচ্চা হয়? অনেকগুলো মানে কতগুলা? নূর বলল, অনেকগুলো, পুরো বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, খুব শখ এটা আমার। সাদাফ বলল, তোকে তো আমি আসলে ভালো মনে করতাম, তুই তো অনেক ডেঞ্জারাস মেয়ে। কি বুদ্ধি করেছিস আমার বুকে শুয়ে, তাই না? আমাকে দিন রাত খাটিয়ে মারা ধান্দা, ওসব চলবে না। যা, এক্ষুনি রুম থেকে বের হ, হিলছে পাখা কোথাকার। নূর মন খারাপ করে বলল, আমি চাই মানে চাই। তোর মামার বাড়ির মোয়া, তোর মামার বাড়ির মোয়া চাই মানে যাই। যা, বের হ, তোর মধুগতি ঠিক নেই, পাকা মেয়ে কোথাকার। কাশতে কাশতে বলল সাদাফ। এদিকে আজ দুপুরে লাঞ্চের পর অফিসে এসেছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। কয়েকদিন ধরে সাদাফ যেতে না পারায় অফিসে কিছু জরুরি কাজ পেন্ডিং আছে, তাই দুজন বাধ্য হয়ে এসেছে। কিছু কিছু ফাইল দেখছিল ফজলুর রহমান, দেখে বলল, এই মাত্র কয়েকদিনের সাদাফের উপর এত নির্ভরশীল হয়ে পড়েছি ভাইজান। দেখেন, এখন আর কোনো কাজে হাত লাগাতে ইচ্ছে করে না। ছেলেটা একাই দেখেন সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। হুমায়ুন রহমানের যেন গর্বে বুকটা ফুলে গেল। যতই হোক, ছেলের ভালো শুনলে কার না ভালো লাগে। ছেলে মেয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হয় বা সেই ছেলে মেয়ের কাজে যদি কেউ এতটা খুশি হয় যে সুনাম করে, তাহলে যে কোনো বাবা মায়েরই গর্বে বুকটা চওড়া হয়ে যাবে। হুমায়ুন রহমানেরও তাই হলো, বিশেষ করে ফজলুর রহমানের মুখ থেকে শুনে। কারণ এখন ফজলুর রহমানকে শুধুমাত্র ছেলের বাবা বলে মনে করে না, হুমায়ুন রহমানকে সাদাফের হবু শ্বশুরও মনে করে। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলেন। খেয়াল করলেন ফজলুর রহমান, মাথা তুলে বললেন, ভাইজান হাসছেন কেন, কিছু বলবেন? হুমায়ুন রহমান বলল, না, তোর মুখ থেকে সাদাপের তারিফ শুনে খুব ভালো লাগছে। ফজলুর রহমান বলল, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, ও আমার ছেলে ভাইজান। যত কিছুই হয়ে যাক, ও আমাদের বাড়ির ছেলে। ওর একটা ভালো কাজ আমি কেন ভালো বলবো না? হ্যাঁ, ওর রাগ একটু বেশি, সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হুমায়ুন রহমান একটু সিরিয়াস হয়ে ফজলুরের দিকে তাকিয়ে বললেন, ফজলুর, একটা কথার উত্তর দিবি সত্যি করে? ফজলুর রহমান জানে ভাইজান কি জিজ্ঞাসা করতে পারে, তাও বলল। জি ভাইজান, বলেন। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তুই কি সাদাপের উপর এখনো রাগ? ফজলুর রহমান মুচকি হাসলেন, হেসে বললেন, সাদাবের উপর আমি কখনোই রাগ ছিলাম না ভাইজান। আপনি বিশ্বাস করবেন না, সাদাব আসলে আমার প্রথম সন্তানের মতো। প্রথম বাবা ডাক আমি ওর মুখ থেকেই শুনেছি, আর ও আমার অনেক আদরের। তাই কখনোই আমি ওর উপরে রাগ ছিলাম না। ছেলে মেয়ে যদি কোনো কিছু একটা ভুল হয়, সেটা ভুলটা শুধরে দেওয়াটা উচিত। ওর একটা কাজ ভুল হয়েছে ভাইজান, সেটা শুধরে দেওয়া আপনার এবং আমার দুজনেরই কর্তব্য, এবং সেটাই করার চেষ্টা করছি। আর এটা আমার মাথায় আছে ভাইজান। আমি জানি আমার মেয়েটা ছোট্ট, তবে ও সাদাবকে ভালোবাসে, এটা আমি জানি ভাইজান। তাই আমার উপরে বিশ্বাস রাখেন, আমি এমন কিছুই করব না যেন ছেলে মেয়ে দুটাই কষ্ট পায়। তবে ছেলেটার একটু শিক্ষা হওয়া দরকার আছে, সেটা আমি দিব। আপনি কোনোভাবে নাক গলাতে আসবেন না। বলেছেন ও আমার সন্তান, আমার উপরে ছেড়ে দিবেন। হুমায়ুন রহমান হাসলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোর যা ইচ্ছা তা পারিস তা কর, তবে দিন শেষে যা বলছি তাই। এদিকে সন্ধ্যা 8টা নাগাদ সাইমন বাড়িতে ফিরেছে। ফিরে রুমের অবস্থা দেখে অবাক হয়ে গেল। সত্যি সত্যি শয়তান মেয়েটা রুমে কিছু গোছগাছ করে দিয়ে যায়নি। সাইমন বড় আম্মু বলে কিছুক্ষণ চেঁচাতে সামিহা বেগম কাছে আসতে বলল, আম্মু, আমার রুমের কি অবস্থা? রিমা এগুলো গোছগাছ করেনি কেন?
সামিহা বেগম বলল, তুই না বললি তুই এগুলো নিজে করবি, তো এখন নিজে নিজে করে নে। রিম্মা কেন করবে? বলেই সামিহা বেগম নিচে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। সাইমন তেরে গেল রিমার রুমের দিকে। রিমার দরজা খোলাই ছিল। সাথে সাথে রুমে ঢুকে জোরে দরজাটার পাল্লাটা লাগিয়ে দিল। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, বলল, এটা কি ধরনের ব্যবহার? এত জোরে দরজা লাগালে কেন? দরজা যদি ভেঙে যেত? সাইমন রাগে ক্ষোভে হিসিস করতে করতে বলল, ভেঙে গেলে ভেঙে যেত। তুই আমার রুমের এরকম অবস্থা করে রেখেছিস কেন? তুই জানিস না আমার এরকম পরিষ্কার গোছানো রুম পছন্দ? রিমা অবজ্ঞা সুরে বলল, পছন্দ যখন যাও গুছিয়ে নাও। আমার তো আর ঠেকা পড়েনি তোমার রুম গুছিয়ে দেবার জন্য। সাইমন বলল। ভেবে বলছিস তো? রিমা বলল, এত ভাবাভাবির কি আছে? তুমি তো বলেছ আমি কি আর এমন কাজ করি। যাও নিজেরটা নিজে করে নাও, গুছিয়ে নাও। সাইমন বলল। যা, তোর সাথে আমার যা চুক্তি হয়েছিল সব বাতিল। বলে ফোন হাতে নিয়ে প্রীতিকে ফোন লাগালো। ফোন ধরেই বলল, হ্যালো প্রীতি, আমার বাসায় একটু জরুরি কাজ আছে, আসতে পারবি? প্রীতি মেয়েটা সাইমনের সাথে পড়ে, একটু গায়ে পড়া স্বভাব। সাইমনের প্রতি অ্যাট্রাক্টেড, একটু চান্স দিলে গলে যায়। তাই সেই সুযোগটাই সাইমন আজ নিতে চাইল, শুধুমাত্র রিমাকে জ্বালানোর জন্যে। রিমা ফোন কাটার সাথে সাথে সাইমনের দিকে রাগে তেড়ে গেল, বলল, কি করলি তুই এটা? তোকে তো আজ আমি। বলেই সাইমনের উপর চড়া হলো রিমা। সাথে সাথে সাইমন পা পিছলে পড়ে গেল বেডে। রিমা পড়ল সাইমনের বুকের উপর, এলোপাতারি চর ঘুষি মারতে লাগলো সাইমনের বুকে, গলায়। আজ সকাল সকাল অফিসে চলে গিয়েছে সাদাফ। কাল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান গিয়েছিল, কিছু কাজ রয়েছে, সাদাফ ছাড়া হবে না। সাদাফের সিগনেচার লাগবে, বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিল ফাইল, কিন্তু সাদাফ বলেছে না, এখন অনেকটাই সুস্থতা বোধ করছে, তাই অফিস গিয়ে কাজ করতে পারবে। নূর সকাল থেকে এদিক ওদিক সাদাফকে খুঁজে না পেয়ে নরিন আফরোজের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। বড়মু সাদা ভাইয়া কোথায়? নরিন আফরোজ বলল। ও তো সকাল সকাল অফিসে চলে গিয়েছে, তুই দেখিসনি? নূর বলল। না, আমার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই দেখিনি। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল নূরের। সকাল সকাল ওকে না বলে চলে গেল কেন? শরীর অসুস্থ ছিল, তাহলে কেন অফিসে গেল? ডান হাত দিয়ে তো কোনো কাজও করতে পারবে না, মনে মনে ভাবতে লাগলো নূর। এদিকে অফিসে হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাফ একটা মিটিংয়ে বসেছে। প্রোডাকশনে কিছু ঝামেলা হয়েছে। ফাইলগুলো নিয়ে ঘেটে ঘেটে দেখে বলছে প্রোডাকশনে কি কি ঝামেলা, কোথায় কোথায় ঝামেলা হয়েছে। তারপর সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ছোট আব্বু, প্রোডাকশনের একটা মিটিং কল করেন। ঠিক আধা ঘন্টা পরে যারা যারা এখানে আছে ফাইলের নাম আইডেন্টিফাই করে দেওয়া আছে, তাদের নিয়ে একটি মিটিং কল করেন। মিটিংয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দিবেন। একদিনের মধ্যে যদি নোটিশের আনসার দিতে না পারে তাহলে দে উইল গেট ফায়ার্ড। সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সাদাফ অফিস থেকে বের হয়ে গেল। বাড়িতে এসে দেখলো ড্রয়িং রুমে বসে রিমোট টিপে টিপে টিভি দেখছে নূর। নূরকে দেখে সাদাফ ড্রয়িং রুমে এসে বসলো। নূর সাথে সাথে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে সাদাফের হাতে দিয়ে বলল। পানি খান। সাদাফ অবাক হয়ে গেল। অবাক হয়ে নূরের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানিটুকু পান করলো, তারপর বলল। তোরা তো সুমতি হলো কি করে? এমন সময় নওরিন আফরোজ, সামিহা বেগম বিকালের নাস্তা তৈরি করে উপর থেকে ডাক লাগালো সাইমন ও রিমাকে। দুজনই উপর থেকে নেমে আসছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছিল না, কথাও বলছে না। গতকাল রাতে কি হয়েছিল কে জানে, কেউ কারোর সাথে কথা বলছে না। তারপর থেকেই নিচে নামতে সাদাফ সাইমনকে দেখে বলল। কিরে, বাসে ছিলে এতক্ষণ? হায় এদিকে আয়। বলেই মোবাইলটা পকেট থেকে বের করে একটু পাশে রাখলো। সাথে বসেছিল নূর। সাদাফ সাইমনের সাথে কিছু একটা বিষয়ে কথা বলছিল। ঠিক এমন সময় সাদাফের মোবাইলের ভাইব্রেশন হতে নূর ফোনটা দেখলো। ফোন ধরে দেখলো ফোন করেছে সাবা। নূর চুপচাপ মোবাইলটা কানে ধরতে সাবা বলল। হ্যালো। নূর বলল, কে? সাবা বলল। আমি সাবা। সাদাফ কোথায়? একটু জরুরি দরকার ছিল। নূর ধীরে ধীরে উত্তর দিল। উনি তো নেই। সাবা বলল। আচ্ছা ঠিক আছে, আসলে আমাকে ফোন দিতে বলবে, জরুরি দরকার। নূর আচ্ছা বলে ফোন রেখে দিল। ফোনটা রেখে সাথে সাথে নূর ফোনটা অফ করে রাখলো যেন সাদাফ টের না পায়। রাত 10টা বাজে। সাদাফ দেখলো মোবাইল বন্ধ। ভাবলো চার্জ শেষ, তাই চার্জে দিতে দেখলো চার্জ আছে। ভাবলো হয়তো মোবাইল অফ, তাই মোবাইল চালু করতে মেসেজ টোন বেজে উঠলো। মেসেজ অপশনে গিয়ে যা বুঝার বুঝে গেল সাদাফ। নূরকে ফোন দিল সাদাফ। নূর ফোন ধরে হ্যালো বলতে সাদাফ বলল। রুমে আয়। নূর সরল মনে বলল আচ্ছা। নূর ভুলেই গিয়েছে সন্ধ্যার কর্ম। রুমে এসে নক করতে সাদাফ বলল। সাবা ফোন দিয়েছিল?
নূর থতমত খেয়ে গেল, চুপ করে রইল। সাদাব ধমকে সুরে বলল, কিরে বলছিস না কেন? থেকে ছোট কেউ একজন বললো দরকারে কল ব্যাক করতে, অথচ আমার মোবাইল সন্ধ্যা থেকে অফ। তুই জানিস কে করেছিস? তুই জানিস কে করেছিস? যদি কোনো বিপদ হতো তাহলে এত ছেলে মানুষে কেন তোর? নূর সাথে সাথে কান্না করে দিল। সাদাব বুঝলো ভুল করে ফেলেছে, হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল। কান্না থামা। এদিকে রিমা রুমে বসে বসে ভাবছে গতকাল রাতের কথা। লজ্জায় চোখ বন্ধ করে ফেললো রিমা, দু হাতে নিজের মুখ ঢাকলো রিমা। কখন বড় হবে তুই নূর? জানিস কত ইমার্জেন্সির কারণে আমাকে ফোন দিয়েছিল? আর যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমি কি জবাব দিতাম আমার বন্ধুকে? বলতো কেন এরকম ছেলে মানুষ করি তুই? উত্তর দে। চুপচাপ দাঁড়িয়ে থাকবি না, আর কথা কথা কান্না করবি না। ভাল লাগে না আমার এসব। রাগে কথাগুলো বলল সাদাব। নূরের কান্নার গতি যেন আরো বেড়ে গেল। সাবার জন্য নূরকে এভাবে বকেছে, তাহলে সাবা আপুকে সত্যি সত্যি ভালোবাসে সাদাব ভাই? নূরের অভিমান যেন আরো সপ্তম আকাশে উঠল, হিচকি উঠে যাচ্ছে কান্না করতে করতে। এদিকে সাদাব নূরের কান্না দেখে নিজের উপর বিরক্ত হচ্ছে। কেন এভাবে মেজাজ হারালো, কিন্তু কিছু বলবেই বা না কেন? কেন এরকম ছেলে মানুষই করলো মেয়েটা? বারবার বলেছ কি এমার্জেন্সি প্রয়োজন, কেন নূর ওকে একটু জানালো না? ভাবতে ভাবতেই আবারও নূরের কান্নার শব্দে ধ্যানভঙ্গ হলো সাদাফের। সাদাফ চেয়ার থেকে উঠে নূরের কাছে যাবে, অমনি নূর দরজার সামনে থেকে দৌড়ে চলে গেল, আর একবারও পিছনে ফিরে চাইল না। সাদাফ বুঝতে পেরেছে কি বড় ভুল করে ফেলেছে, মেজাজ হারিয়ে নূরকে বকা দিয়ে, কিন্তু সাদাফেরও যে কিছু করার ছিল না। সাবার মা ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি করেছে, রক্তের প্রয়োজন ছিল। সাবার মায়ের রক্ত ও পজিটিভ, সাদাফের রক্ত ও পজিটিভ। আগেই বলে রেখেছিল অপারেশন হলে ব্লাড লাগতে পারে, তখন যেন সাদাফ ব্লাড দেয়। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে, ফোন বন্ধ করে রাখবে নূর। সাদাফ লজ্জিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেছে। নূরের সাথে সাথে পেছনে ছুটল সাদাফ, কিন্তু নূর দৌড়ে যেয়ে নিজের রুমে দরজা লাগিয়ে দিল। সাদাফ বারবার দরজা নক করছে, কিন্তু নূর দরজা খুলছে না। সাদাফ বলল, নূর দরজা খুল বলছে, নাহলে ভীষণ খারাপ হয়ে যাবে। নূর বলল, চলে যান এখান থেকে, আর আমার দরজার কাছে আসবেন না। আপনার জন্য আর আমি দরজা খুলবো না। কি? আমার জন্য দরজা খুলবি না? আমার জন্য দরজা খুলবি না তো কার জন্য খুলবি? খোল বলছে। নূর প্লিজ, নাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। বলল সাদাফ। নূর বলল, চলে যান এখান থেকে বলছি। আমার দরজায় না, আপনি সাবাপুর দরজায় যান। সাবাপুর জন্য আপনি আমায় বকা দিয়েছেন। চলে যান এখান থেকে, চলে যান, আর কখনো আসবেন না আমার কাছে। আপনার চেহারাও দেখতে চাই না আমি। কি এত বড় কথা? 1.5 ফুট ছড়ে 6 ফুট সাহস কোথায় পেলি? সাহস তো তোর অনেক হয়েছে। নূর এখন খোল বলছে। দরজা না হলে কিন্তু সত্যি সত্যি তোর কপালে শোনে লেগে যাবে আজকে। এখন দরজা খোল। বলল সাদাফ। নূর বলল, বলেছি তো খুলবো না, যা ইচ্ছে করে নিন। আপনি আপনার প্রেমিকার কাছে যান, এখানে কেন এসেছেন আপনি? সাদাফ মুচকি হাসলো, বলল, গাধি, তাতে দরজা খোল। আমার কোনো প্রেমিকা নেই, তবে হ্যাঁ বউ আছে। তুই চাইলে বউর কাছে যেতে পারি। এদিকে রিমা নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। হুমড়ি খেয়ে যখন পড়েছিল সাইমনের বুকে, এলো পাতারি কিলঘুষি মারছিল। হঠাৎ সাইমন 2 হাত চেপে ধরে রিমাকে বিছানায় ফেলে রিমার উপর চড়ে বলল, খুব বার বেড়েছে রিমা, এমন করছিস কেন? আর কিসের অধিকারে তুই আমার উপরে বারবার এরকম চড়াও হোস? আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোর কি? কাজ করবি না সমস্যাটা কি তোর? হ্যাঁ, অনেক সমস্যা আছে। বলল রিমা। সাইমন বলল সাইমন। রিমা বলল, হ্যাঁ, এটাই আমার সমস্যা। তোমার সাথে কেউ কথা বলতে পারবে না, তুমি শুধু আমার। সাইমন ভেবাচাকা খেয়ে গেল, বলল, তোর মানে? শুধু তোর মানে কি বলতে চাস? রিমা বলল, কি বলতে চাই বোঝো না? এত ন্যাকা তুমি, কচি খোকা। বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? এরপরও তুমি কেন বারবার আমার সামনে অন্য মেয়ের কথা বলো? সাইমন অবাক হয়ে তাকিয়ে রইল রিমার দিকে, তারপর মুচকি মুচকি হেসে বলল, তাই ভালোবাসিস? আমাকে তাহলে আগে বলিসনি কেন? রিমা বলল, বললে কি হবে? তুমি তো আর বাসো না। সাইমন বলল, তাই এত শিওর তোকে ভালোবাসি না আমি? ভালো যদি নাই বাসি তাহলে এগুলো করি আমি? এই যে আমার রুমে তোকে ছাড়া আর কাউকে ঢোকার অনুমতি দেই না, আমার প্রত্যেকটা জিনিস তুই ছাড়া কেউ টাচ করার অনুমতি পায় না, এই যে তোকে এলোপাথারি আমাকে মারার অধিকার দিই, যখন তখন আমাকে ছুঁয়ে দেওয়ার অনুমতি দিই, যখন তখন আমাকে তোকে ছুঁতে দেওয়া, যখন তখন আমি তোকে ছুঁতে দিই,
এগুলো কি তাহলে? হ্যাঁ, ভালোবাসা বুঝিস? এগুলো বুঝিস না? ভালোবাসি বুঝতে সময় লেগে গিয়েছে, কিন্তু সে ভালোবাসা যে অনেক আগে থেকেই বেশি ফেলেছি, হয়তো ছোটবেলা থেকেই, না হলে নিজের অজান্তেই। এই সমস্ত অধিকার আমি তোকে কেন দেব? এই সমস্ত অধিকার একটা ছেলের হয় বিয়ের আগে তার মাকে দেয়, না হলে তার স্ত্রীকে দেয়। অথচ আমার অবচেতন মন এই অধিকার তোকে সে কবেই দিয়ে রেখেছে। আর তুই বোকা, শুধু মুখের কথার জন্য অপেক্ষা করিস। আমার মন কেন পড়তে পারিস না? আমার চোখের ভাষা কেন বুঝিস না? আমি তোকে কিভাবে দেখি সেটা কেন বুঝিস না? আমার সাথে এখনো পর্যন্ত যা যা হয়েছে, এগুলো কি প্রেম না ভালোবাসা? রিমা মুখ সরিয়ে বলল, তুমি তো মুখে বলনি, আজকে হ্যাঁ বলছো, কালকে তো অস্বীকার করে ফেলতে। সাইমন বলল, গাধি, আমি এই বাড়িতেই থাকি, আর তোর বাপ চাচা যেরকম অস্বীকার করে পালানোর কোনো উপায় আছে? আমার কলেজে এত বড় হয়েছে, এখনো পর্যন্ত অস্বীকার করে কোথায় পালাবো শুনি? তোকে ছাড়া তো আমার দিন শুরু হয় না, রাতও শুরু হয় না, অস্বীকার করি বা কি করব? তোকে লাস্ট বার বলছি নূর, দরজা খোল, নাহলে কিন্তু সত্যি সত্যি আমি চলে যাব সাবার কাছে। তুই কি সেটাই চাচ্ছিস? এখন দরজা খোল, নাহলে গেলাম। বলল সাদাব। বলেছি তো খুলবো না, যেখানে যাও সেখানে চলে যান আপনি। বলল নূর। সাদাব বলল, ঠিক আছে, তাহলে যাচ্ছে। বলেই সাদাব আর নক করলো না, চুপচাপ এমন একটা অভিনয় করলো যেন চলে যাচ্ছে সত্যি। নূর চিন্তা করলো সত্যি সত্যি কি সাবার কাছে চলে গেল। দরজা হালকা খুলে উকি মেরে একটু দেখবে কি নূর, সে চিন্তা করে দরজার দিকে এগিয়ে এলো। দরজা হালকা করে খুলে যেই উকি মারল, অমনি সাদাব এক হাত ঢুকিয়ে দিল দরজার ভিতরে, তারপর নিজেও ঢুকে দরজা লাগিয়ে দিল। নূর বোকা বনে গেল, কিভাবে সাদাব ভাই নূরকে বোকা বানালো। নূর নিজের কানে শুনলো সাদাব ভাই চলে যাচ্ছে, জুতার আওয়াজ পেয়েছিল, তাহলে রুমের ভিতর ঢুকলো কি করে? এদিকে সাদাব তাকিয়ে দেখছে নূরের চোখ মুখ ফুলে গিয়েছে কান্না করতে করতে। সাদাব বলল, একটু বকা দিলে বুঝি এত কান্না করতে হয়? এত চোখে বানি দূর কোত্থেকে আসে শুনি? নূর অনেক অভিমান করেছে, কথা বলবে না এই লোকের সাথে, তাই উল্টো পায়ে চলে যেতে চাইলে সাদাব হ্যাচকা টানে নূরকে নিজের বুকের সাথে চেপে ধরলো, খুব জোরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলো নূরকে, যেন সাদাব নূরের মাঝে একচুল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। সাদাব আড়াআড়ি করে দুই হাত দিয়ে নূরের পিঠে চাপ দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আছে। নূর যেন ঠিকঠাক মতো নিঃশ্বাসটাও নিতে পারছে না। নূর কোনো মতে আমতা আমতা করে বলল, আমাকে ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার, আমি ব্যথা পাচ্ছি। সাদাব বলল, এভাবে ধরলে কেউ ব্যথা পায় না, অভ্যাস করে নে। সবসময় তোকে আমি এভাবেই ধরবো। কিন্তু আমি আর বলে শেষ করতে পারল না নূর, সাথে সাথে সাদাব বলল, শ্শ্, আর একটি কথাও না। বলেই নূরের কাঁধে ছোট ছোট করে চুমু খেতে লাগলো সাদাব। নূর আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না, ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে সাদাবকে নিজে থেকে জড়িয়ে ধরল। সাদাব টের পেল সাদাফের পিঠে ধীরে ধীরে লতানো লতার মতো আঁকড়ে ধরছে দুটি হাত। সাদাব যেন ধীরে ধীরে আরও মোহাচ্ছন্ন হয়ে পড়ল। নূরের প্রতিটা স্পর্শ যেন ওর ভিতরে পুরুষ সত্তাকে জাগিয়ে দিচ্ছে। আজ কেন এরকম হচ্ছে? নূর তো কতই কাছে এসেছে, কিন্তু আজকের মতো নয়। আগেও নূরকে চুমু খেয়েছে, কখনো নূরকে এভাবে নিজের শরীরের সাথে লাগিয়ে জড়িয়ে ধরা হয়নি। যেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছে নূরকে সাদাব। আজকে যেন সাদাব নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। থেকে থেকে ওর বারবার মনে হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী, কিন্তু আরেক মন বলছে নূর তো জানে না নূর ওর বিবাহিত স্ত্রী, তাই এভাবে সেভাবে ছুঁয়ে দেয়। কিন্তু আজ খুব কষ্ট হচ্ছে নিজেকে নূরের কাছ থেকে দূরে রাখতে। এই চিন্তাভাবনার মধ্যে সাদাব হঠাৎ নূরের কাঁধে জোরে একটা কামড় বসিয়ে দিল। নূর হালকা আহ বলে চিৎকার করে উঠতে সাদাব সাথে সাথে দুই হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। এদিকে রিমা আবারও চিন্তা করতে লাগলো। গতকাল যখন দুজনের ভালোবাসার কথা জানাজানি হলো, রিমা বলল রিমা, তাহলে এখন কি এখন? আজ থেকে আমাদের অফিসিয়াল ডেট শুরু। বলল রিমা। তো আরে গাধা, অফিসিয়ালি ডেট শুরু করলে রিলেশনশিপ শুরু হলে চুমু খেতে হয়। তাহলে আগে পরে যা খেয়েছি সেগুলো কি ছিল? চাচাতো ভাই বোন টাইপ চুমু? গাধা, তুই সর এখান থেকে। আর কথা বলা শেষ করতে পারলো না রিমা। সাথে সাথে সাইমন রিমার ঠোঁট চেপে ধরলো, নিজের ঠোঁট দিয়ে দুই হাত চেপে ধরলো বিছানার সাথে। সাইমন রিমার ঠোঁট ছেড়ে রিমার থেকে সরে গিয়ে বলল, তাহলে এখন থেকে আমার রুমের অফিসিয়াল ভাবে কাজকর্ম কে করবে? রিমা বলল, আমি।
বাড়ির সবাই আমার বিরুদ্ধে কথা বললে ডিফেন্ড কে করবে? জানতে চাইল সাইমন। রিমা বলল, আমি তাহলে আজকে তোকে মাফ করে দেওয়া হলো। আজকে যে আমি একা করব, আগামী কালকে থেকে যেন কোনো কিছু বলতে না হয়। আর বাড়ির কেউ যদি আমার বিরুদ্ধে কিছু বলে, সাথে সাথে জবাব তুই দিবি, আমি মুখ খুলবো না। আচ্ছা ঠিক আছে, এখন রুম থেকে যাও, অনেক রাত হয়েছে, যে কেউ এসে দেখে ফেলবে। বলল রিমা। যেতে ইচ্ছে করছে না, আর একটু থাকি। বলল সাইমন। রিমার সাথে সাথে সাইমনকে রুম থেকে বের করে দিয়ে বলল, চুপ যাও এখন, আর একটিও কথা না। কাঁদছিস কেন? এটুকু ব্যথায় কাঁদতে হয়? এর থেকে আরো কত ব্যথা অপেক্ষা করছে তোর জন্য? নূর সাদাফের হাত সরিয়ে দিয়ে বলল, আপনি আমাকে আবারও কামড় দিবেন? শুধু কামড় কেন, অনেক আদর করব, কিন্তু আমার প্রত্যেকটা আদরও তুই ব্যথা পাবি, যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা তুই রোজ পাবি। আমি একদিনও ছাড় দিব না তোকে। লাগবে না আমার এমন আদর, যে আদর এত কষ্ট পেতে হয়। আপনি আপনার প্রেমিকার কাছে যান, সাবাপুর কাছে যান। অভিমানী কণ্ঠে বলল নূর। সাদাফ ধীরে ধীরে আবারও কানের কাছে ফিসফিস করে বলল, প্রেমিকা নাই কোনো, বললামই তো, বউ আছে, কিন্তু বউ কাছে যেতে দেয় না, কাছে গেলে কান্নাকাটি করে, তাই তো তোর কাছে আসে। আমার কাছে কেন? অবাক হয়ে জানতে চাইল নূর। সাদাফ নূরের চোখে চোখ রেখে বলল, পরকীয়া করবো তোর সাথে, বউ তো কাছে যেতে দেয় না, তাই চিন্তা করলাম তোর সাথে পরকীয়া করব। সব আদর এখন থেকে তোকে দিব, সব যন্ত্রণা তোকে দিব। নূর সাদাফকে একটু ধাক্কা দিয়ে বলল, সরুন এখান থেকে, ছাড়ুন আমাকে বলছি। করবো না আমি পরকীয়া। আছি এত নোংরা লোক আপনি। সাদাফ নূরকে সাথে সাথে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, তোর করতে হবে না, আমি করছি, তাহলেই হবে। এখন একদম চুপ, একটা কথা বলবি না, আমার শান্তি চাই, বুকে থাক, একটু শান্তি দে আমাকে প্লিজ। নূর চুপচাপ সাদাফের বুকে কান পেতে শুয়ে রইল। সাদাফ হাত দিয়ে একটু একটু করে নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো আর হাত বোলাতে লাগলো। একটু পর নূর ঘুমিয়ে গেল সাদাফের বুকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, মাথায় চড়ে বসেছে বারবার নিষিদ্ধ ইচ্ছেগুলো। সাদাফ নিজেকে সংযত করলো। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। পরদিন ব্রেকফাস্ট টেবিলে সবাই নাস্তা করছে, হঠাৎ বোমা ফাটালো। সাদাফ বলল, আব্বু, আমার বিয়ের কথা নিয়ে কি ভাবলেন? হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। বিয়ে নিয়ে কি ভাববে? মানে ও তো আগে থেকে বিবাহিত। হ্যাঁ, কিভাবে এটাকে মানিয়ে নেওয়া যায় সেটাই এখন চিন্তার বিষয়। আবার তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান নিশ্চুপ, কোনো কথা নেই, চুপচাপ খাচ্ছে। মনে মনে ভাবছেন হুমায়ুন রহমান কি এক ঝামেলায় পড়ে গেছে ভাই ও ছেলের মধ্যে। সাদাফ আর চোখে তাকালো ফজলুর রহমানের দিকে, তারপর বলল, তুমি কিছু বলছো না যে? ফজলুর রহমান বলল, আমি কি বলবো? ওমা, আমি তোমাদের ছেলে না? বলছি বিয়ে করব, এই মাসের শেষের দিকে আরো 15 দিন আছে, 15 দিনের মধ্যে বিয়ে, তাই প্রিপারেশন সব শুরু করে দাও। 15 দিন মানে 15তম বিয়ে হবে, তাই সময় খুব কম। বলল সাদাফ। কার সাথে বিয়ে, কোথায় বিয়ে, মেয়ে বাড়ির লোক কেউ আসলো না, মেয়ে প্রস্তাব নিয়ে আসলো না, আমরা শুধু শুধু রেডি হয়ে কি করব? খোঁচা মেরে কথাটা বলল ফজলুর রহমান। নূর অবাক হয়ে বাবা এবং সাদাফের কথা শুনছে। নূর বুঝতে পারছে না কি করবে। সাদাফ বলে দিয়েছে নূর যেন বিয়ের কথা বলে, কিন্তু নূর কিভাবে বিয়ের কথা বলবে? এদিকে এটাও বলেছেন ও যদি বিয়ের কথা না বলে 15তম দিনে সাবা আপুকে বিয়ে করে ফেলবে সাদাফ ভাই। এদিকে রিমা ও সাইমন একে অপরের দিকে চোখ চাচাই করছে, কিছুই বুঝতে পারছে না বাপ চাচা ও সাদাফ ভাইয়ের মধ্যে আসলে কি চলছে। সামিহা বেগম ও নরিন আফরোজ একে অপরের দিকে চাইলেও মনে মনে ভাবলো, এদের দুজনের মধ্যে আসলে কে যে জিতবে আল্লাহই জানে। সাদাফ খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়ালো। তারপর চাচা ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ঠিক 27 তারিখে বিয়ে হবে, সবকিছু ফাইনাল, মেয়েও ফাইনাল। মেয়ে নিয়ে যে এসে তোমাদেরকে বলবে বিয়ে করবে, আর আশা করি বলার সাথে সাথে তোমাদের আর কোনো অমত থাকবে না। সাদাফ টেবিল ছেড়ে উঠে যেতে যেতে নূরের দিকে তাকিয়ে বলল, একটা কফি নিয়ে উপরে আয়, আর তাড়াতাড়ি রেডি হও, স্কুলে নামিয়ে দিয়ে যাব। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। এই ছেলে তো এখন থেকে নূরকে বউ হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছে, আর ফজলুর রহমান এখন আটকাতেও পারবে না, কফি দিতে যেতেই পারে। স্কুলেও সবসময় সাদাফ নূরকে দিয়ে আসে, আর এখন না করার কোনো কারণও নেই। রিমার কলেজের বাইরে দাঁড়িয়ে আছে সাইমন। রিমা কলেজ থেকে বের হলে রিমা বলল, এত জায়গা থাকতে পার্কে কেন ঘুরতে যাব? অন্য কোথাও যাই। সাইমন বলল,
না, আমার পকেটে টাকা কম, 20 টাকার বাদাম কিনে দেব, তুই বাদাম খাবি আর পার্কে বসে থাকবি। টাকা কম মানে? তুই ভেবেছিস আমি কিছু জানি না? কয়দিন আগে তুই আমার ভাইয়ের কাছ থেকে 3,000 টাকা নিয়েছিস। টাকা কি করেছিস? কোথায় খরচ করেছিস বল? বলল রিমা। কি? তোর ভাইয়ের কাছ থেকে 3,000 টাকা নিয়েছি বলে তুই খোটা দিলি? আজকে আমাদের সম্পর্কের প্রথম দিন, আমরা ডেটিংয়ে বের হয়েছি, আর তুই তোর ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার খোটা দিলি? ভুলে যাস না, তোর ভাই আমারও ভাই। রিমা বলল। আমি এত কথা শুনতে চাই না। এই রোদের মধ্যে আমি পার্কে যাব না। চল বসুন্ধরা সিটিতে, ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তারপর মুভি দেখব। সাথে সাথে সাইমনের কাশি উঠে গেল। বলল। বসুন্ধরা সিটিতে যে মুভি দেখবি আবার লাঞ্চ করবি? মিনিমাম 3,000 টাকা। তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম 500 টাকা, অলরেডি শেষ, আর মাত্র 2500 টাকা আছে। এটা আমার কয়েকদিন চলতে হবে। রিমা রাগ করে বলল। দেখ, আজকে আমরা প্রথম ঘুরতে বের হয়েছি, আজকে একটু সুন্দর করে ঘুরবো। ভুলে যাস না টাকাটা আমার ভাইয়ের, তাই ভাইয়ের টাকা দিয়ে বোনকে ঘুরতে এত কিপটামি করছিস? আমরা বসুন্ধরা যাচ্ছি মানে বসুন্ধরায় যাচ্ছি। ভুল হয়ে গেছে, আমার প্রথম দিন তোকে নিয়ে ঘুরতে বেরোবো, ডেটিংয়ে যাব এই কথাটা বলার জন্য। তোর সাথে আমার বাসায় ডেটিং করা উচিত ছিল, ছাদে নিয়ে যেতাম, 2 টাকার মোয়া খাওয়াইতাম, বাস, সুন্দর ডেটিং। বলল সাইমন। হয়েছে, এবার চলো, আর এত কিপটামি করতে হবে না। লাগলে ভাইয়ের কাছ থেকে আরও কিছু টাকা নিও, আর এত ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছেও কিছু আছে। আজকে যখন বের হয়েছি, আজকে সুন্দর মতো ঘুরবো, চলো। বলল রিমা। এদিকে সাদাফ নূরকে নিয়ে বের হয়ে গেল স্কুলে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। স্কুলের রোডের দিকে না যেয়ে নূর বলল। ভাইয়া, এটা তো স্কুলের রাস্তা না। সাদাফ বলে। নূর মনে মনে খুশি হয়ে গেল, জীবনে এই প্রথম সাদাফ ভাই ওকে একা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও নিজে থেকে। সাথে সাথে নূর সাদাফের দিকে তাকিয়ে বলল। আমরা কোথায় যাচ্ছি? সাদাফ বলল। যাচ্ছি অনেক দূরে, যেখানে ইচ্ছে হয় সেখানে যাচ্ছি, গেলেই দেখতে পারবি। নূর আবারও প্রশ্ন করল। আচ্ছা, আমরা কেন যাচ্ছি? সাদাফ বিরক্ত হলো নূরের উপর, তারপর নূরের দিকে তাকিয়ে বলল। পরকীয়া করতে যাচ্ছি, বললাম না তোর সাথে এখন থেকে আমি পরকীয়া করব। বউ তো কাছে যেতে দেয় না, তাই বউ যতদিন আমাকে কাছে টেনে না নিবে ততদিন তোর সাথে পরকীয়া করব। সাথে সাথেই নূরের হাসি মুখটা চুপচাপ হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো। সাদাব ভাই বিয়ে তো করেনি, তাই বউ নেই, কিন্তু বউ কাকে বলে? সাবাপুকে? কিন্তু সাবা কতদিন ভরা সাদাব ভাইয়ের হাত ধরে চিপতে থাকে, তাহলে এটা কেন বলে বউ কাছে যেতে দেয় না? নূর সরল মনে সাদাফের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার বউকে আর আপনার বউ আপনাকে কাছে যেতে দেয় না কেন? সাদাফ মুচকি মুচকি হাসলো, তারপর নূরের দিকে তাকিয়ে বলল। কে জানি, বউটা কাছে গেলে খালি ছাড়ন ছাড়ন বলে। বউটা একটু তো কাছে গেলে ভয় পায়, কান্না করে। পুরা কপাল, বুঝলি? কে জানে বউ কবে ছাড়ন ছাড়ন না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। সাদাফের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল, সাথে সাথেই মাথা অন্যদিকে ঘুরিয়ে গাড়ির বাইরে তাকিয়ে রইল। সাদাফ মুচকি হেসে গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঠিক আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি এসে থামলো একটা হসপিটালের বাইরে। নূর জিজ্ঞাসা করলো। আমরা এখানে কেন এসেছি? হসপিটালে কেন? সাদাফ সাথে সাথে গাড়ি থেকে নেমে নূরের সাইডে এসে দরজা খুলে বলল। আগে নাম, ভেতর গেলে দেখতে পারবি কেন এসছে। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালো, তারপর সাদাফ ও নূরের এক হাত ধরে ধীরে ধীরে হসপিটালের ভেতরে এগিয়ে গেল। ধীরে ধীরে সাদাফ নূরকে নিয়ে একটা ক্যাবিনেটের সামনে আসলো। ক্যাবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নূর দেখতে পেল সাবা ক্যাবিনের ভেতরে বসে ফল কাটছে। বেডে শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। নূর অবাক হলো, সাথে অবাক হলো সাবা। সাদাফ বলে আসেনি, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেল সাবা। নূর অবাক হলো, সাথে সাথে অভিমান হলো একটু। তাহলে সত্যি সত্যি উনি সাবাপুর সাথে দেখা করতে এসছে? তাহলে আমায় কেন সাথে নিয়ে এসছে? মনে মনে ভাবতে লাগলো নূর। মনে মনে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি সাবাপুকে ভালোবাসেন। বসুন্ধরা সিটিতে নেমে লাঞ্চ করতে এলো সাইমন ও রিমা। মেনু দেখে সাইমন বলছে। তুই ইচ্ছে করে আমাকে এখানে এনেছিস না? দেখ, এক একটা সেট মেনুর দাম কত করে। তোকে তো আমি সেট মেনুর বেশি খাওয়াতে পারবো না। এক একটা 600-670 করে, 1400 টাকা তুই এইখানে নষ্ট করবি হারামজাদি। উফ, তুমি থামবে? আমি তো বলেছি আমার কাছে কিছু টাকা আছে।
এরকম করছো কেন? সব সময় কি বের হওয়া হবে বলো? বলল রিমা। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তুই সবসময় বের হবি। তুই আমার পকেট কাটার ধান্দা করেছিস। তোর ভাইয়ের থেকে কিছু টাকা নিয়েছিলাম বলে সেই টাকা তুই কিভাবে ধ্বংস করবি এইটাই তোর মিশন। এই মুহূর্তে দেখিয়ে দিলি তোর মতন বউ যার কপালে জুটবে তার আর পকেটে কিচ্ছু থাকবে না। রিমা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।